বর্তমানে মশলা সারা পৃথিবীতেই জনপ্রিয়। পুষ্টিবিদদের মতে মশলায় ফাইটো নিউট্রিয়েন্টস থাকে, যেটা আমাদের শরীরের সুস্থ কোষগুলোকে ক্যান্সার কোষে রূপান্তরিত হতে বাধা দেয়। বিভিন্ন মশলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ লবণ, এসেনশিয়াল অয়েল ও ভিটামিন। প্রাচীন মিশর, ভারতসহ প্রাচ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সভ্যতা ও অঞ্চলে রান্নাবান্না, খাদ্য সংরক্ষণ, ধর্মীয় আচার অনুষ্ঠানের নৈবেদ্য, মৃতদেহ সৎকার, আয়ুর্বেদিক চিকিৎসা, রূপচর্চা প্রভৃতি কাজে ব্যবহৃত হতো বিভিন্ন মশলা। বহু গুণে গুণান্বিত এই মশলা কাহিনী নিয়ে খাবারের ভেতরের সত্য উদ্ঘাটনের অনুষ্ঠান ফুড ইনসাইডে আজ আপনাদের সামনে হাজির হয়েছে আমি মঞ্জুরুল করিম, আর আমার সাথে আছেন পুষ্টিবিদ নাহিদ আহমেদ। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। নাহিদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই ফুড ইনসাইড পডকাস্টে। এই অনুষ্ঠানে আমরা মূলত খাবারের ভেতরের সত্যতা উদ্ঘাটন করতে চাই। আমরা মশলা নিয়ে কিছুক্ষণ কথা বলেছি, এর ইতিহাস, এর ব্যবহার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনি একজন পুষ্টিবিদ, আপনার কাছ থেকে আমরা আসলে জানতে চাই যে মশলার ভেতরে আসলে কি থাকে, এটা কেন অপরিহার্য হয়ে উঠেছে আমাদের জন্য। খুব চমৎকার একটি প্রশ্ন, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবাই মনে করি মশলা মানে খাবারের স্বাদ বর্ধনকারী একটি উপাদান, কিন্তু শুধু স্বাদ বর্ধনকারী উপাদান হিসাবে এটা আমরা ব্যবহার করি তা কিন্তু একেবারেই না। যুগ যুগ ধরে আপনি যে বিষয়টা আসলে ইন্ট্রোতে বলেছেন, যে যুগ যুগ ধরে আমরা কিন্তু বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্রে বলেন বা হার্বাল যেই মেডিসিনগুলো আছে সেগুলোর প্রধান উপাদান হিসেবে কিন্তু মশলা ব্যবহার করা হয়ে থাকে। মশলা শুধুমাত্র খাবারের স্বাদ বর্ধনকারী উপাদান হিসাবে ব্যবহার করা হয়, এটা আমরা কম বেশি অনেকেই মনে করি, কিন্তু মশলা আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আমার ত্বককে, আমার চুলকে ভালো রাখতে সাহায্য করে। এক কথায় যদি বলি, আমার ভেতরের মানে মানব দেহের ভেতরের এনার্জি বুস্টিং হিসাবে, পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক উপাদান হিসাবে, এমনকি আমাদের বিভিন্ন অর্গান সুস্থ রাখতেও কিন্তু বিভিন্ন মশলা বিভিন্নভাবে কাজ করে থাকে। একজন পুষ্টিবিদ হিসেবে আপনার কাছ থেকে প্রাসঙ্গিকভাবেই আমি জানতে চাইব যে এর পুষ্টিগুণ সম্পর্কে যদি বলেন। আপনাকে যদি আমি বলি মশলা, তাহলে তো আসলে অনেক ভাস্ট হয়ে যায়। আপনি যদি আমাদেরকে খুব কমনলি ইউজ কিছু মশলা সম্পর্কে ধারণা দেন যে এগুলো আমাদেরকে কিভাবে পুষ্টির সাপোর্ট দিয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রান্নায় যেই কমন উপাদানগুলো ব্যবহার করি, যেমন হলুদ ব্যবহার করি, জিরা ব্যবহার করি, ধনিয়া ব্যবহার করি, এছাড়াও দেখা যায় শুকনা মরিচ, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু শুকনা মরিচের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটার পরিবর্তে আমরা যদি একটু কাঁচা মরিচ ব্যবহার করতে পারি সেটা খুব বেটার অপশন হয়। হলুদের কথা যদি বলি, হলুদে কিন্তু কারকিউমিন নামক এক ধরনের উপাদান রয়েছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, আমাদের বিভিন্ন ধরনের যে অর্গ্যানগুলো আছে, এক কথায় যদি বলি শরীরকে বিষ মুক্ত করতে এটা খুব ভালোভাবে কাজ করে। জিরার কথা যদি বলি, আপনি যদি সকালে জিরা পানির সাথে মিশিয়ে জিরা ফুটিয়ে অথবা জিরার গুঁড়ো গ্রহণ করেন, এক কথা এটা বলা হয়ে থাকে যে আমাদের শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো পাশাপাশি আমাদের মেটাবলিজম বুস্ট করতেও কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে। এর পাশাপাশি ধনিয়ার কথা যদি বলি, যে ধনিয়া অনেকে মনে করেন যে রান্নায় আসলে ঘন করার জন্য শুধুমাত্র ধনিয়া ব্যবহার করা হয়, এই ধারণাটি কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যদি পুষ্টি উপাদানের কথা বলি, ধনিয়ায় কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেগুলো দেখা যায় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু হজম প্রক্রিয়া ভালো করতেও ধনিয়া এবং জিরা কাজ করে থাকে। এর পাশাপাশি আমি যদি বলি যে দারুচিনির কথা, দারুচিনি খুব চমৎকারভাবে আমাদের রোগ প্রতিরোধ, পাশাপাশি ঠান্ডা কাশি বা ব্যাকটেরিয়াল বা ভাইরাল যে ফ্লুগুলো আছে সেগুলো দমন করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি আমি যদি এলাচির কথা বলি বা আপনি গোলমরিচের কথা যদি বলি, গোলমরিচ কিন্তু আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে, যেগুলো দেখা যায় যে আমার কিন্তু নর্মাল ঠান্ডা কাশি বা আমরা ফ্লু জাতীয় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গোলমরিচ খুব ভালোভাবে কাজ করে থাকে। এর পাশাপাশি লবঙ্গ আছে। আসলে মশলা নিয়ে কথা বলতে গেলে অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে, কিন্তু মশলা আসলে আমি এক কথায় যদি বলি, শুধু স্বাদ বর্ধনকারী উপাদান না, এটা যদি আমি সঠিকভাবে রান্নার প্রপারলি ব্যবহার করতে পারি, রেশিওটা ঠিক রাখতে পারি, এটা কিন্তু আপনাকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে অনেকটা ব্যাকআপ দিবে। আমার কাছে যেটা মনে হয় যে মশলার বিষয়টা আসলে কেমন, যে আমরা রান্নার মধ্যে আটকে গেছি, কিন্তু মশলার হিস্ট্রি যদি আপনি দেখেন, আপনি যদি সিল্ক রুট বা রোডকে কনসিডার করেন এবং পৃথিবীর সাম্রাজ্যগুলোর প্রভাব তৈরি করার বিষয়ে ধরেন, তাহলে কিন্তু সভ্যতার অগ্রগতি এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই মশলা বাণিজ্যের একটা ভূমিকা দেখা যাবে। আমরা সে প্রসঙ্গে হয়তো কথা বলবো না, যেহেতু আমাদের ফুড ইনসাইড মানে খাবারের ভেতরে প্রবেশ করতে হবে। আজ মূলত আমরা 4 ধরনের মশলা নিয়ে কথা বলতে চাই। আপনার সাথে কথা বলার একটা সুবিধা পেলাম, সেটা হলো যে আপনাকে প্রশ্ন পরবর্তীতে যেগুলো করতাম এগুলোর অ্যান্সার বা ধারণা আপনি আগেই দিয়েছেন,
যে 4 ধরনের মশলা নিয়ে কথা বলতে চাই, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা। আপনি একটি টার্ম ব্যবহার করেছেন এখানে হলুদের ক্ষেত্রে, সেটা কি বলেছেন? কারকিউমিন। হ্যাঁ, এই কারকিউমিন নিয়ে আসলে বিষয়টা কি? এটার বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক ব্যাপারগুলো কি? আমরা যখন হলুদ ব্যবহার করি সেটা তো রঙের জন্য হতে পারে, স্বাদের জন্য হতে পারে। কিন্তু এই যে টার্মটা আপনি ব্যবহার করলেন, ওর ভেতরে লুকিয়ে থাকে, আমরা তো জানিই না। এটা সম্পর্কে যদি আরেকটু ধারণা দেন। কারকিউমিনের কথা যেটা বলা হচ্ছিল, এখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখতে পাচ্ছি, এটা খুবই ট্রেন্ডি একটা বিষয় যাচ্ছে, যে আসলে হচ্ছে হলুদকে অনেকভাবে প্রমোট করা হচ্ছে স্বাস্থ্যগত উপকারিতা। যেই উপকারিতাগুলো আমরা হলুদ থেকে পেয়ে যাব বা হলুদের গুঁড়া থেকে পেয়ে যাব, সেগুলো কিন্তু মূলত কারকিউমিনের জন্য আমরা পেয়ে যাই। পাশাপাশি আরেকটা বিষয় অ্যাড করব, যদি হলুদের সাথে একটু গোলমরিচ অ্যাড করে আমরা যে কোনো কিছু তৈরি করি বা হলুদের গুঁড়ার সাথে আমরা একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করি, তাহলে কিন্তু দেখা যাবে এর উপকারিতাটা আরও বেশ কিছুটা বেড়ে যাবে। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে, এটা আমাদের পরোক্ষভাবে বডি থেকে বিষাক্ত উপাদানগুলো বের করে দিতে সাহায্য করছে, পাশাপাশি শরীরকে স্ট্রং করার ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে। আমরা সাধারণ একটা তথ্য থেকে আমরা জানি যে শ্রীলঙ্কার মানুষজন ঝাল বেশি খায়। অ্যা লঙ্কা মানে মরিচের যে আরেকটা নাম, সেটা আমরা শুনেছি। আবার এটাও জানি যে এই যে আলসার বা হচ্ছে যে গ্যাস্ট্রিকের মতো বিষয়গুলোতে আমরা কাঁচা মরিচ গুঁড়ো খাচ্ছি নাকি শুকনো মরিচের গুঁড়া খাচ্ছি, এগুলোরও তো একটা প্রভাব থাকে। তো সেখানকার মানুষের মানে মেটাবলিজম বা সেই পরিবেশে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। আমাদের ক্ষেত্রে আসলে বাস্তবতাটা কি? আমরা আসলে কোন ঝালটাকে প্রিফার করতে পারি? যদি আপনি শারীরিক জটিলতা মুক্ত থাকতে চান, যে কোনো ঝালই হোক পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে, কিন্তু বেটার অপশন হচ্ছে কাঁচামরিচ। কারণ শুকনা মরিচ এটা যে শুধু মানুষের মুখে প্রচলিত তা একেবারেই না। শুকনা মরিচ আসলেই আমাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা আলসারজনিত সমস্যা যদি থাকে বা নেই, বা শরীরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বা এগুলো ফর্মেশন করতে পারে, তখন কিন্তু এটা বাড়িয়ে দিতে পারে। সেই জন্য আমরা আর শুকনা মরিচ যদি ব্যবহারও করি পরিমিত, মানে হচ্ছে যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত ব্যবহার করা যাবে না। পাশাপাশি আপনি যদি কাঁচামরিচ কিছুটা ব্যবহার করলেন, শুকনা মরিচ কিছুটা ব্যবহার করলেন, তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু কালারটাও সুন্দর থাকবে। কারণ শুকনো মরিচ দিলে আসলে তরকারির কালারটা, অনেক পেশেন্ট আমার কাছে এই বিষয়টা বলেন যে ম্যাডাম আপনি যে বললেন আমার গ্যাস্ট্রিকের জন্য শুকনো মরিচ একেবারে বাদ দিতে, তরকারি কালার তো দেখতে ভালো লাগবে না। তো তরকারি কালারের জন্য পরিমিত পরিমাণে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু টেস্ট আনার জন্য আসলে শুকনো মরিচ যদি ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু আপনার শারীরিক জটিলতা তৈরি করতেই পারে। আচ্ছা, আমরা ধনিয়া, জিরা গুঁড়া নিয়ে কোনো কথা কি আপনার কাছ থেকে তথ্য পেতে পারি? যেটা হজমে সহায়ক কিনা, এনজাইম নিঃসরণে সহায়তা করে কিনা? এই মসলাগুলোরও তো অনেক গুণাগুণ। জি, সেটা তো অবশ্যই। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমি পূর্বে যে বিষয়টি বলেছিলাম যে ধনিয়া বা জিরা আমরা মনে করি তরকারি একটু ঘন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা ঘন করার জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি কেউ যদি সঠিক পরিমাণে এটা রেশিও মেইনটেইন করে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কেউ যদি সঠিক পরিমাণ বা রেশিও মেইনটেইন করে এটা ব্যবহার করে রান্না করে, অথবা এটা গুঁড়ো করেও মাঝে, মাঝে খেতে পারে, বা জিরা পানি খেতে পারে বা ধনিয়া পানি খেতে পারে, বা জিরা গুঁড়ো করে, ধনিয়া গুঁড়ো করে, তাহলেও তারা কিন্তু অনেক উপকারিতা পেয়ে যেতে পারে। মেটাবলিজম বুস্ট আপ করার ক্ষেত্রে কাজ করে থাকে, পাশাপাশি এটা আমাদের বডিকে ডিটক্সিফিকেশন করার ক্ষেত্রে কাজ করে থাকে। কিন্তু যাদের কিডনিজনিত জটিলতা রয়েছে বা আদার্স শারীরিক জটিলতা রয়েছে, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে যে কোনো মশলাই হোক গ্রহণ করা উচিত, কারণ এই জটিলতাগুলো থাকলে আরও বাড়িয়ে দিতে পারে জটিলতাগুলো। আচ্ছা, একটা জিনিস আমরা আমাদের সোসাইটিতে বা সাউথ এশিয়াতে আমরা দেখি যে আমরা যখন কারো বাসার পাশ দিয়ে যাই, দুপুরের বা অন্য সময় রান্না যখন হয়, তখন এক ধরনের ঘ্রাণ ছড়িয়ে পড়ে, স্মেলটা বেরিয়ে আসে, ফ্র্যাগ্রেন্স আসে। তো সেই জায়গাটাতে এটা তো এক ধরনের বলতে পারেন যে আমাদের ক্ষুধার অনুভূতিও তৈরি করে, এক ধরনের আসক্তিও তৈরি করে যে আমি কত দ্রুত খাবো না খাবো। তো এই মশলা যে বেশি ব্যবহার করা হচ্ছে, আবার অনেক সোসাইটিতে এটাকে খারাপ চোখে দেখা হয় যে তাদের খাবারের ঘ্রাণ অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত। তাহলে মশলা বেশি ব্যবহার করা মানেই কি অস্বাস্থ্যকর বিষয়টা? না, এই যে ধারণাটি আসলে আমাদের অনেকে মনে করেন মশলা বেশি ব্যবহার করলে খাবারের টেস্ট, এক একজনের টেস্ট এক এক রকম। অনেকে খাবারের টেস্টটা পছন্দ করেন, যে যেই খাবার যেমন আমি
একটু স্পেসিফিক্যালি বলতে চাই, যেমন মাছের ক্ষেত্রে, ইলিশ মাছের ক্ষেত্রে আমরা অনেক মশলা ব্যবহার করতে চাই না যে ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে সেটা চলে যাবে। তো এই যে মশলাগুলো আসলে হচ্ছে কোন খাবারে কতটুকু দিলে খাবারের টেস্টটাও বজায় থাকবে, খাবারে মশলা মশলা ঘ্রাণটা চলে আসবে না। অনেকে আসলে মনে করে যে মশলা বেশি ব্যবহার করলে মশলা মশলা ঘ্রাণ, আপনি কিন্তু পরিমিত পরিমাণে আপনার এটা একটু জানতে হবে। খাবার মানে শুধুমাত্র পেট ভরার কথা চিন্তা করলে হবে না। খাবার মানে আমাকে একটু, এখন যেহেতু যুগ পাল্টেছে, সুস্থ থাকতে হলে খাবার খাওয়ার, সঠিক খাবার খাওয়ার কোনো বিকল্প নেই, বিষয়টা মাথায় রেখে আমি যদি সঠিকভাবে রান্নার প্রক্রিয়াগুলো একটু অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে খাবার খেয়ে আমি কিন্তু পুষ্টি পাবো, পাশাপাশি রোগমুক্ত থাকতে পারবো। কারণ আমার খাদ্য ব্যবস্থাপনা যদি সঠিক থাকে তাহলে আমার অনেক রোগের ঝুঁকিটা কিন্তু কমে যেতে পারে। সেই জায়গাটা যদি কেউ একটু মেনটেন করে চলেন যে কোন খাবারে কতটুকু কোন উপাদান ব্যবহার করলে, কোন মশলা কতটুকু ব্যবহার করলে খাবারের টেস্ট ঠিক থাকবে, পাশাপাশি সেটা কিন্তু পুষ্টি উপাদানের যোগান দিবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে অতিরিক্ত মশলা ব্যবহার করলে, কিন্তু আপনি পরিমিত ব্যবহার করলে আপনি পুষ্টি গুণাগুণও পাচ্ছেন, উপকারিতাও পাচ্ছেন, আবার খাবার খেতেও মজা লাগছে। অর্থাৎ এক কথায় বলবো যে ফুড সায়েন্সটা একটু ভালোভাবে অ্যাপ্লাই করলে দেখা যাবে কোনো সমস্যা এই হবে না। পরিমিত জিনিসটা কি? পরিমিত জিনিসটা হচ্ছে আপনার কোন খাবারে কতটুকু পরিমাণ ব্যবহার করলে সেটা কোনো জটিলতা তৈরি করবে না, এইটাই হচ্ছে পরিমিত পরিমাণ। না, আমরা আমি আসলে আমি কেন জিজ্ঞেস করলাম, আমি যদি বলি যে আমার বেশি মশলা খেয়ে ভালো লাগে সেটাই আমার জন্য পরিমিত, তাহলে তো এটা হেলথ সাপোর্ট এটা করছে না, আপনি সেটা পরিমিত, বলছেন। হ্যাঁ পরিমিত মানে হচ্ছে কোন খাবারে বিজ্ঞান কি বলছে বা রান্নার প্রক্রিয়াটা কি বলছে সেই ভাষায় আমি এটাকে পরিমিত বলছি। পরিমিত মানেই হচ্ছে আমি এতটুকু রান্না করে ব্যবহার করি, এটা আমার জন্য পরিমিত, এটা একেবারেই না। আচ্ছা, বিজ্ঞান কি একটা বলছে জিনিস, হ্যাঁ, খাবারের রান্না বুঝতে পেরেছি। আমরা একটা কাঠখোট্টা শব্দ পেলাম, সায়েন্টিফিক ফাইটো নিউট্রিয়েন্টস। এটার মনে হচ্ছে যে ফাইটিং একটা ফ্যাক্টর আছে, আবার পুষ্টির একটা ফ্যাক্টর আছে, নিউট্রিয়েন্টস। এটা দুইটার কম্বিনেশন হতে পারে, আমার মাথার মধ্যে মাত্র আসলো। মশলার মধ্যে যেটা থাকে এটা আসলে কিভাবে ওয়ার্ক করে, মানে কোন মশলাগুলোতে আমরা এগুলোতে দেখো বিভিন্ন ধরনের মশলা আপনি যেগুলোর কথা বলছেন বা আমরা যেগুলো আলোচনা করছি এগুলোর অনেকগুলোতেই রয়েছে, কিন্তু এই ফাইটোনিউট্রিয়েন্টস যেটা করে যে আমাদের শরীরে যে ফ্রি রেডিকেলসগুলো তৈরি হয় সেগুলোর সাথে ফাইট করে, মানে যেগুলো আমার শরীরের জন্য ক্ষতিকর সেগুলোর সাথে ফাইট করে সেগুলোকে মেরে ফেলে। এগুলো আমার শরীরে রোগ বা জটিলতা তৈরি করতে পারে না। আপনি যে বিষয়টা বলছিলেন যে ফাইট করে, সে আসলেই ফাইট করে, এই জন্য এর নাম হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট। অর্থাৎ ক্ষতিকর যেই সকল পুষ্টি উপাদানগুলো রয়েছে বা যেই উপাদানগুলো শরীরে তৈরি হয় সেগুলোর সাথে সে ফাইট করে সেগুলোকে দমন করে ফেলে, এই জন্য এগুলোকে ফাইটোনিউট্রিয়েন্ট বলা হয়ে থাকে। আর এগুলো দেখা যায় যে আমরা যেই মশলাগুলোর কথা বললাম সবগুলোতেই কম বেশি পরিমাণে পাওয়া যায়। নাহিদ আহমেদ, আপনার কথা শুনে আসলে অনেক তথ্য জেনেই আসলে আমাদের চমকে ওঠার মতো তথ্য আমরা জানতে পারি। আপনি বলেছেন যে একজন গর্ভবতী মা যখন সে খাবার গ্রহণ করে তার মধ্যে মশলা থাকে, আরও খাবার থাকে, সেগুলোতে যখন ভেজাল থাকে তাহলে তার অনাগত সন্তানও আসলে তার দ্বারা প্রভাবিত হয়। আমরা এরকমভাবে দেখি যে তার মানে কি, মশলা থেকে শুরু করে অন্যান্য পণ্য যখন কিনতে যাব আমরা, তার মধ্যে নিজেদেরকেও এডুকেট করা দরকার আছে এবং রাষ্ট্রের দায়িত্ব আছে। না হলে হয়তো দেখা যাচ্ছে আমি অ্যাভেলেবল সস্তায় যেগুলো পাচ্ছি সেগুলো খেতে গিয়ে হয়তো পরবর্তীতে এমন ভেজাল খাবার খেয়ে গেলাম দিনের পর দিন, তাহলে হয়তো অনেক বেশি ক্ষতির মুখে পড়ব। এটাই তো আমাদের মূল কথা ছিল, তাই না? অবশ্যই যে রাষ্ট্রের একটা ভূমিকা আছে, পাশাপাশি আমাদের নিজেদেরও কিন্তু সচেতন হতে হবে। কারণ খোলা বাজারে অনেক মশলা পাওয়া যায়, অনেকেই দেখা যায় 2 টাকা একটু খরচ বাঁচানোর জন্য তাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন, সেটা ভেজাল বা এই বিষয়টা তারা আসলে গায়ে লাগান না, কিন্তু ভেজাল খাদ্য খাবার পরে আমার এবং আমার পরিবারের এমনকি বিভিন্ন ধরনের, এক কথা যদি বলি সমগ্র জনগোষ্ঠীর কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এর সাথে সাথে যারা যুগান্তর ধরে কৃষকরা মাঠের ফসল ফলাচ্ছে, নির্ভেজাল খাবার উৎপাদন করছে আমাদের জন্য, সেটা আবার বিভিন্ন প্রক্রিয়ায় এসে আমাদের কাছে পৌঁছাচ্ছে। যারা এই ভেজালের চিন্তাটাই যাদের মধ্যে নেই, খাবার উৎপাদন করা, ফসল উৎপাদন করাই যাদের চিন্তা, তাদেরকে আসলে স্যালুট দেওয়া উচিত। আর যারা পুরো প্রক্রিয়ায় আমাদের ফুড চেইনে আমাদেরকে খাবার পৌঁছানো পর্যন্ত যারা বিভিন্ন ধরনের অনিয়ম করছে, ভেজাল করছে, তাদের জন্য আসলে ধিক্কারই থাকা উচিত। সেটা তো অবশ্যই, কারণ আমাদের কৃষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়টা জানেন না, বোঝেন না, বা তারা কিন্তু তাদের মনের ভালোবাসা দিয়ে আমাদের জন্য ফসল উৎপাদন করেন, কিন্তু যারা আসলে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এই যে ভেজাল আমাদের টেবিলে সার্ভ করছেন, তাদের জন্য আসলেই হচ্ছে আমাদের এক কথায় যদি বলি, আমি তো সবসময় বলি বরদোয়াটা কিন্তু তাদের লাগে, অবশ্যই লাগে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার কথা বলেছেন, তথ্য দিয়েছেন।
একেবারে ফুড ইনসাইড যে আমাদের পডকাস্টের নাম, আসলেই আমরা একটা খাবারের মশলার ভেতরে প্রবেশ করেছিলাম আপনার কথা শুনতে শুনতে। অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি চমৎকার একটি আয়োজন করার জন্য যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা আসলে সবসময় বলি কিন্তু এই ভেতরের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। আশা করি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা, আমার পেশেন্ট যারা আছেন তারা অনেক প্রয়োজনীয় তথ্য কিন্তু জেনে যেতে পারবেন। আশা করি তারা সচেতন হওয়ার চেষ্টা করবেন। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। সবশেষে বলবো, যে কোনো খাদ্যপণ্য কেনার আগে দেখতে হবে ওই পণ্যে খাঁটি উপাদান, আপোষহীন মান এবং বিশুদ্ধতা যাচাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা। যদি এসব ঠিক থাকে তবেই কেবল আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা হবে, কারণ আপনি তো পরিপূর্ণ বিশ্বাস নিয়েই বাজার থেকে তা ক্রয় করেছেন। মনে রাখতে হবে, ভেজাল খাবার মানেই টাকার অপচয়। ভেজাল খাবারে লুকিয়ে থাকে মৃত্যু ভয়। শুধু সস্তায় নয়, বরং কিনতে হবে সেটাই যে খাবারে ভেজাল নাই। আজ এ পর্যন্তই। দেখা হবে ফুড ইনসাইডের পরের পর্বে। কথা হবে আরও কোনো খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন নিয়ে। ভালো থাকবেন। ভেজাল নাই, টাটকা